যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা নেই মস্কোর। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আইএই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার ইঙ্গিত তেহরানের। মিয়ানমারে প্রথম দফায় ভোট হবে 1/3 উপশহরে। সংখ্যাত্ময় এলাকায় নির্বাচনের সম্ভাবনা কম, জান্তা সরকারের বিবৃতি। ভিন্ন মতাবলম্বীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। এবং ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল। দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। বড় জয় দাবি মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনে একযোগে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এ আক্রমণ প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না। এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনও অনিশ্চিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার জাপান সাগরে রুশ মিসাইলের হুঙ্কার। নৌমহড়ায় একযোগে ছোড়া হয় ক্রুজ ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুদ্ধ জাহাজের পাশাপাশি যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে অনুশীলন করেন রুশ সেনারা। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই এবার জাপান সাগরে নিজেদের শক্তিমত্তা দেখালো রাশিয়া। নৌমহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার যুদ্ধজাহাজ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মার্শাল শাপোশনিকভ যুদ্ধজাহাজ থেকে কালিবর, ক্রুজ মিসাইল ও ইউরান ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মিসাইল দুটি শত্রুর জাহাজ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি রাশিয়ার। মহড়ায় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানারও দাবি করেছে দেশটি। অনুশীলনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, বিমান এবং ড্রোনও অংশ নেয়। এর আগে ভ্লাদিভস্তক বন্দর ছাড়ে রুশ নৌবহরের যুদ্ধজাহাজ মার্শাল শাপোশনিকভ। জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মহড়ার মধ্যেই এবার রাশিয়াও সামরিক অনুশীলন করল। তবে সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে জাপান। দেশটির 3টি অপরমাণু নীতি পুনর্বিবেচনার সম্ভাবনাও বেড়েছে। দীর্ঘদিন ধরে নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র তৈরি, রাখা বা স্থাপন না করার অঙ্গীকার করে আসছে জাপান। এ অবস্থায় জাপান সাগরে রাশিয়ার সামরিক অনুশীলন নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করেন অনেকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেনকে সহায়তায় আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে নেদারল্যান্ডস। মার্কিন এই প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে দেয়া ন্যাটোর সামরিক সহায়তার অংশ হিসেবে স্থাপন করা হবে পোল্যান্ড সীমান্তে। ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বছর ডিসেম্বর থেকে 2026 সালে জুন পর্যন্ত মোতায়েন করা হবে 2টি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্তত 300 সেনা সদস্য। পাশাপাশি ড্রোন, ব্যালিস্টিক মিসাইল মোকাবিলার জন্য স্থাপন করা হবে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এখান থেকে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র সরবরাহ ও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
লেবাননে প্রায় 1 বছর আটক থাকার পর ইসরায়েলের নাগরিক সালেহ আবু হুসেইন দেশে ফিরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রেড ক্রসের সহায়তায় আলোচনার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সরকারি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সরকারি প্রতিনিধি আবু হুসেইনের সঙ্গে আছেন। তার আটকাবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আবু হুসেইন লেবাননের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং পরে লেবানিজ নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না তেহরান। এর মধ্যেই বেলারুশ ও আর্মেনিয়ার সঙ্গে কৌশলগত চুক্তির পথে হাঁটছে দেশটি। দক্ষিণ ককেশাসে মার্কিন উপস্থিতি নিয়ে কড়া সতর্ক বার্তাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলতি বছরে বেশ কয়েক দফায় মুখোমুখি বৈঠকে বসে ইরান যুক্তরাষ্ট্র। তবে জুন মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক যুদ্ধের পর দুই পক্ষই আলোচনায় বসতে অসম্মতি জানায়। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে কার্যকর আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি। সামরিক যুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পথ বেছে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যার কারণে আপাতত তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি না তেহরান। এদিন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে ইরানের নাম প্রত্যাহারের ইঙ্গিত দেন আরাকচি। ইরান এখনও জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএই এর সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেনি। তবে ভবিষ্যতে যে কোনো পরিদর্শন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি সাপেক্ষেই সম্ভব হবে। এদিকে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তিকে স্বাগত জানালেও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করেছে ইরান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ককেশাসের রাজনীতি এখানকার দেশগুলোই ঠিক করবে, বাইরের শক্তি নয়। ইয়েরেভানে সফরে গিয়ে দুই দেশের মধ্যে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খনিজ ও অবকাঠামো উন্নয়ন সহ 10টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় বেলারুশের সঙ্গে কৌশলগত সহযোগিতার চুক্তির পথে হাঁটছে ইরান। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, উভয় দেশ পশ্চিমা অর্থনৈতিক সন্ত্রাসবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করবে। কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে সাধারণ নির্বাচনে প্রথম দফায় দেশটির প্রায় 1/3 উপশহরে ভোট হবে। যেসব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে সেখানে ভোট হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে জান্তা সরকার। এমন উত্তেজনার মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যক্তিগত বার্তালাপ, ভিন্ন মতাবলম্বীদের আঙ্গুলের ছাপ, মুখের ছবি, ভ্রমণ ইতিহাস আর আর্থিক লেনদেনের ওপর নজর রাখছে সরকার। এতে নাগরিকদের পূর্ণাঙ্গ ডেটাবেস চলে যাচ্ছে জান্তার হাতে। মিয়ানমারে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই দেশটির বেহাত হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া জান্তা সরকার। দেশটির মান্দালা অঞ্চলের মিংইয়ান জেলায় গত 1 মাসের সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামে ঢুকে স্থানীয়দের পালাতে নিষেধ করে জান্তা বাহিনী। কেউ দৌড়ে পালালে সঙ্গে সঙ্গে গুলি করা হয়, আর ধরা পড়লে করা হয় হত্যা। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যক্তিগত বার্তালাপ, এমনকি ভিন্ন মতাবলম্বীদের উপর নজর রাখছে জান্তা সরকার। এ বিষয়ে হিউম্যান রাইটস মিয়ানমারের 80 পাতার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাস দমন স্লোগানের আড়ালে গড়ে তোলা হচ্ছে সর্বাত্মক নজরদারি নেটওয়ার্ক। আঙুলের ছাপ, মুখের ছবি, ভ্রমণ ইতিহাস আর আর্থিক লেনদেন সব মিলিয়ে তৈরি হচ্ছে নাগরিকদের পূর্ণাঙ্গ ডাটাবেস। বড় শহরের সিসিটিভি ক্যামেরার সঙ্গে যুক্ত হয়ে এই সিস্টেম মুহূর্তেই শনাক্ত করতে পারছে ভিন্ন মতাবলম্বীদের। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন, ভারত, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো থেকে প্রযুক্তি সহযোগিতা পাচ্ছে মিয়ানমারের জান্তা। নজরদারি সফটওয়্যার, ফরেন্সিক টুল, ড্রোন সবই যাচ্ছে জান্তার হাতে। আগামী 28 ডিসেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রথম দফায় দেশটির প্রায় 1/3 উপশহরে ভোট হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার জান্তা সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তৃত ও কম জনবসতিপূর্ণ রাজধানী নেইপিদোর সব উপশহর এবং বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রায় 1/4 উপশহরে নির্বাচন আয়োজিত হবে। এসব শহরে প্রায় 70 লাখ মানুষ বসবাস করেন। তবে যেসব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে সেসব এলাকায় ভোট আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। অতিরিক্ত আখ্যা দিয়ে আপিল আদালত ট্রাম্পের জরিমানা বাতিল করলেও তার বিরুদ্ধে আগের দেয়া দণ্ড বহাল রেখেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে। আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছেলে ডন জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 2024 সালের নির্বাচনকে প্রভাবিত করতেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, যা ছিল একটি অপচেষ্টা। আরও লেখেন, বাম ঘেঁষা নিউ ইয়র্কের আপিল আদালতও এতে একমত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস 2022 সালে ট্রাম্প ও তার প্রাপ্তবয়স্ক সন্তানদের এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তারা বেআইনিভাবে সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন এবং সম্পত্তির মান জালিয়াতি করে ব্যাংক ঋণ ও বীমার সুবিধা আদায় করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিচারক আর্থার অ্যানগরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $354 মিলিয়ন জরিমানা করেন। সেই সঙ্গে 3 বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। এতদিনে সেই জরিমানাই বেড়ে প্রায় $500 মিলিয়ন হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল। 5000 কিলোমিটার পাল্লার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চীনের পাশাপাশি ইউরোপের কিছু অংশেও পৌঁছাতে সক্ষম। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা এবং চীনের সঙ্গে নতুন সম্পর্ক উন্নয়নের মধ্যেই ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চলছে নানা আলোচনা। অগ্নি 5-এর উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষার সক্ষমতা জানান দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব তুলে ধরতেই নয়াদিল্লির এ পদক্ষেপ। স্থানীয় সময় বুধবার ভারতের ওড়িশার চান্দিপুর থেকে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সফলভাবে এই পরীক্ষা চালানো হয়েছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে চলমান ভারতের অগ্নি প্রকল্পের সবচেয়ে শক্তিশালী সংস্করণ অগ্নি 5 প্রায় 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে গোটা এশিয়ার বেশিরভাগ অঞ্চল, চীনের উত্তরাঞ্চল, এমনকি ইউরোপের কিছু অংশ। এর আগে ভারতের হাতে ছিল অগ্নি 1 থেকে অগ্নি 4 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 700 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। গেল মাসে নয়াদিল্লি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম পৃথ্বী 2 এবং অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। অগ্নি 5 উৎক্ষেপণে ভারতের সামরিক শক্তি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। রাশিয়ার তেলের ওপর নির্ভরতার জেরে শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নিয়ে চলছে নানা আলোচনা। অগ্নি 5-এর উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষের জেরে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াডে যুক্ত। দেশগুলো একযোগে চীনকে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তাই অগ্নি 5 পরীক্ষার মধ্য দিয়ে শুধু পাকিস্তান নয়, চীনের প্রতিও ভারতের অবস্থান স্পষ্ট হলো বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে চীন ভারত পুরানো দ্বন্দ্ব নিরসনে চেষ্টা চালাচ্ছে দুদেশ। গত বছর অক্টোবরে রাশিয়ায় সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের জেরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও মার্কিন প্রশাসনের দাবি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে 3টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। জবাবে 45 লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। বিদেশি শক্তিকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে প্রতিবেশী দেশ কলম্বিয়া। মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো নেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। মার্কিন প্রশাসনের অভিযোগ, অপরাধ ও মাদকের আখড়া ভেনেজুয়েলা, আর পেছন থেকে পুরো চক্র নিয়ন্ত্রণ করছেন মাদুরো। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। এবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে ভেনেজুয়েলা উপকূলের কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, এজিস শ্রেণীর 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে। ইউএসএস গ্র্যাভেলি, জেসন ডানহাম ও স্যামসন নামে এই যুদ্ধজাহাজগুলো কয়েক মাস সেখানে অবস্থান করবে। মাদক বিরোধী অভিযানে এই মোতায়েনকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই। জবাবে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সময় প্রতিষ্ঠা করা এই বাহিনীকে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের ঢাল বলে আখ্যা দেন তিনি। অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে প্রতিবেশী কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বলেন, এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সীমান্তে মাদকের সমস্যা নির্মূল হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার ইতিহাসে নতুন মাইলফলক। বিশ্বের প্রথম নারী হিসেবে পারমাণবিক বরফ ভাঙার জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন মারিনা স্তারোভোইতোভা। আর্কটিক জাহাজ ইয়ামালের নেতৃত্ব এখন তার হাতে। দীর্ঘ 2 দশকের সমুদ্র যাত্রার অভিজ্ঞতা নিয়ে ক্যাপ্টেনের আসনে বসলেন মারিনা স্তারোভোইতোভা। বিশ্বের প্রথম নারী পারমাণবিক বরফ ভাঙার জাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেলেন মারিনা। বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটম ফ্লট তাকে নিয়োগ দেয়। জাহাজ পরিচালনার আগে মারিনা ছিলেন রাশিয়ার গ্রামীণ একটি স্কুলে রুশ ভাষা ও সাহিত্যের শিক্ষক। সেখান থেকে পরে শুরু হয় তার সমুদ্র যাত্রা। প্রথমে বাণিজ্যিক জাহাজ, পরে আইস ব্রেকার, অবশেষে এখন ইয়ামালের ক্যাপ্টেন। আগে এ জাহাজেই প্রধান সহযোগী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে রাশিয়াই একমাত্র দেশ যাদের পারমাণবিক আইসব্রেকার নৌবহর আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আর্কটিকের বরফ গলতে থাকায় ওই অঞ্চলে বাণিজ্যিক ও নৌযাত্রার গুরুত্ব বাড়ছে। 2 পারমাণবিক রিয়্যাক্টর সমৃদ্ধ ইয়ামাল শুধু একটি বরফ ভাঙার জাহাজ নয়, বরং গবেষণা ও বিশেষ মিশনের জন্যও পরিচিত। 2000 সালে জাহাজটি উত্তর মেরুতে সফল অভিযান চালায়।